বাংলায় খুবই ভালো করার একটা নিনজা টেকনিক আছে, খুব শর্টকাট একটা টেকনিক আছে। অ্যাডমিশনের বাংলা প্রস্তুতি আমাকে কিভাবে শুরু করতে হবে, কি পড়তে হবে, মানে কি করতে হবে, আমাকে কি আসলে অনেক বই পড়তে হবে, আমাকে কি আসলে এই পর্যন্ত আমি যা পড়েছি সব কিছুই কি খেয়াল করতে হবে। আসসালামু আলাইকুম। অ্যাডমিশন স্পেশাল বাংলা ক্লাসে আজকে আমরা দেখব যে বাংলা অ্যাডমিশন প্রস্তুতি শুরু কিভাবে করব এটার কিছু শর্ট টেকনিক আছে, কিছু বিষয় আছে খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি আমরা একটু দেখি তাহলে আমাদের অ্যাডমিশন প্রস্তুতি অনেক সহজ হবে। অ্যাডমিশনের বাংলা প্রস্তুতি আমাকে কিভাবে শুরু করতে হবে, কি পড়তে হবে, মানে কি করতে হবে, আমাকে কি আসলে অনেক বই পড়তে হবে, আমাকে কি আসলে এই পর্যন্ত আমি যা পড়েছি সব কিছুই কি খেয়াল করতে হবে। অ্যাডমিশন বাংলা প্রস্তুতির শুরুতে খুবই একবারে ফরজে আইন, একবারে প্রথম কাজ, খুবই গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। আমরা জানি যে তোমরা যারা অ্যাডমিশন সিকার, যারা অ্যাডমিশন পরীক্ষা দিচ্ছ, তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বিইউপি, তোমাদের সব বিশ্ববিদ্যালয়, অনেকগুলো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেওয়ার ইচ্ছা আছে। তো তোমাদের প্রথম কাজ হচ্ছে সকল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন বিশ্লেষণ করা। প্রশ্ন বিশ্লেষণ করা মানে ঢাকা বিশ্ববিদ্যালয় এমসিকিউতে কিভাবে প্রশ্ন হয়েছে, ব্রিটেনে কিভাবে প্রশ্ন হয়েছে, এছাড়া বিইউপিতে 2টা ইউনিটের প্রশ্ন কিভাবে হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিভাবে হয়। তবে একটা গুরুত্বপূর্ণ জিনিস মাথায় রাখবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন আসলে যে বিভিন্ন রকম, বিষয়টা একই এরকম না। প্রশ্নের প্যাটার্ন কিন্তু একই। প্রশ্ন বিশ্লেষণ করে তোমরা বুঝতে পারবা যে প্রশ্ন প্যাটার্ন, যেটাকে বলে আমরা প্রশ্ন প্যাটার্ন, এইটা কিন্তু একই একই বিষয় হচ্ছে। দুই একটা জায়গায় তোমরা দেখবা যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিছু টপিকের প্রশ্ন হচ্ছে যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয় না। আবার বিইউপিতে দেখবা FASS আর FSSS ইউনিটের প্রশ্নের একটু ধরন অন্য বিশ্ববিদ্যালয় থেকে আলাদা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ব্যাকরণের কিছু টপিক থেকে প্রশ্ন হয় যেগুলো অন্যান্য বিশ্ববিদ্যালয়ে নর্মালি হয় না। তো এই ব্যত্যয় বা পার্থক্য থাকে দুই একটা প্রশ্ন, বাকি সব প্রশ্ন কিন্তু একই। দুই একটা প্রশ্ন ছাড়া বাকি প্রস্তুতি কিন্তু সেম। প্রথমে কিন্তু এই টেনশনটা দূর করবা যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য বিভিন্ন রকম প্রস্তুতি না, প্রস্তুতি কিন্তু একই রকম। এখন প্রশ্ন বিশ্লেষণ কেন জরুরি দেখো। প্রশ্নকর্তা যদি আফগানিস্তানে ঘুরে বেড়ায়, তুমি যদি পাকিস্তানে গিয়ে বসে থাকো, তাহলে তো তুমি প্রশ্ন কমন পাবা না। প্রশ্নকর্তা আছে আফগানিস্তান, তুমি গেছো পাকিস্তান প্রশ্ন খুঁজতে, তাহলে তো প্রশ্ন কমন পাবো না। এই জন্যে প্রশ্নকর্তা ঠিক যে এলাকায় ঘোরাঘুরি করবে, প্রশ্নকর্তা ঠিক যে জায়গা থেকে প্রশ্ন করবে, তোমাকে সেই জায়গাটা চিনতে হবে। সেই জায়গার প্রস্তুতি নিলেই তুমি ভর্তি পরীক্ষা ভালো করতে পারবে। আর সেটার জন্যে তোমার উপায় হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ করা। এখন আমি একটু দেখাবো তোমাদেরকে প্রশ্ন বিশ্লেষণ কিভাবে করতে হয়। দেখো, এইটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা একটা প্রশ্ন। আমরা দেখতে পাচ্ছি রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়। দেখো, প্রথম কথা হচ্ছে যে প্রশ্নটা হয়, ওই প্রশ্নটা আমাকে বের করা খুঁজে যে এই প্রশ্নটা কোন টপিক থেকে হয়েছে। রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়, এই জাতীয় বিষয় আমরা কোথায় পড়ি? এই জাতীয় বিষয় আমরা আমাদের অর্ধাঙ্গী প্রবন্ধ আছে, অর্ধাঙ্গী প্রবন্ধের শুরুতে যে লেখক পরিচিতি আছে, সেই লেখক পরিচিতি থেকে এই প্রশ্নটা হয়েছে। তাহলে আমার প্রথম কাজ হচ্ছে প্রশ্নটা দেখে ওই প্রশ্নটার টপিক কি, ওই প্রশ্নটার বিষয় কি, ওই প্রশ্নটা এসেছে কোত্থেকে সেটা বের করা। এবং একটা প্রশ্ন যখন পড়বা ঠিক এভাবে খাতায় অথবা বইয়ের পাশে তোমরা টপিকটা লিখে ফেলবা, এভাবে লেখক পরিচিতি লিখে ফেলবা। এরপরে তোমার কাজ হচ্ছে এই উত্তর কোনটা, এই প্রশ্নের উত্তর কোনটা সেটা খুঁজে বের করা, কেন হইল এইটা খুঁজে বের করা, বাকি 3টা কেন হইল না সেটা খুঁজে বের করা। কিভাবে করতে হবে দেখো আমি করছি। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা নয়, তার মানে এই 4টার মধ্যে 3টা বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন লিখেছেন আর একটা লেখেন নাই। আমরা এখানে অপশন উত্তর হইতেছে, আমরা দেখতে পাচ্ছি মতিচুর। মতিচুর বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের একটা প্রবন্ধ গ্রন্থ, তার মানে এটা রোকেয়ার রচনা। অবরোধবাসিনী, এটাও রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। সুলতানার স্বপ্ন, এটাও রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা। আমরা লেখক পরিচিতি পড়লে দেখব প্রবন্ধ বা গদ্য গ্রন্থ, এগুলো হচ্ছে রোকেয়া সাখাওয়াত হোসেনের গদ্য গ্রন্থ, মানে গদ্য লেখা, মানে কবিতাই না, কবিতা না। তার মানে মতিচুর, অবরোধবাসিনী, সুলতানার স্বপ্ন, এগুলো রোকেয়া সাখাওয়াত হোসেনের লেখা। কিন্তু পদ্ম গোখর, এটা রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা না।
এইটা একটা মূলত গল্প, এটা মূলত একটা গল্প, এবং এই গল্পটি যে গ্রন্থ বা বই থেকে নেওয়া হয়েছে সেটি হচ্ছে শিউলিমালা। শিউলিমালা, এখন বলো শিউলিমালা বই, শিউলিমালার নাম শুনে কার নাম মনে হইতেছে? শিউলিমালার নাম শুনে আমাদের আসলে মনে আসতেছে কাজী নজরুলের। হ্যাঁ, কাজী নজরুলের নাম মনে আসার কথা। কাজী নজরুলের গল্প গ্রন্থ শিউলিমালা, সেই গল্প গ্রন্থের একটা গল্প হচ্ছে পদ্মগোখ্র। তাহলে এই রচনাটা রোকেয়া সাখাওয়াত হোসেনের নয়। দেখো প্রশ্ন কিন্তু ভালো করে খেয়াল করবা, নয়। তোমরা অনেকে তাড়াহুড়ো করে রোকেয়া সাখাওয়াত হোসেনের রচনা পর্যন্ত পড়ে মতিসুর দেখে দাগায়, পরে দেখছো হ্যাঁ আল্লাহ কি করলাম, এখানে তো নয় লেখা আছে। তাহলে প্রশ্ন খুব কেয়ারফুলি পড়া জরুরি। তাহলে এইভাবে আমার প্রশ্ন বিশ্লেষণ করতে হবে। তাহলে আমি একটা প্রশ্নের সাথে অনেকগুলো তথ্যও জানছি, আর ঠিক কোন জায়গা থেকে প্রশ্নকর্তা এই প্রশ্নটি করেছেন সেই টপিকটা বের করতে পারছি। এটা যদি জানতে পারি তাহলে তো আমার কোনো বস লাগবে না, আমার কোনো পীর লাগবে না যে ভাই কি পড়বো, কোত্থেকে পড়বো। কোনো পীর লাগবে না, তুমি নিজেই পীর হইতে পারবা। এবং নিজেই পীর হওয়ার জন্যে, নিজেই তোমার অ্যাডমিশন প্রস্তুতির নিয়ামক নিয়ন্ত্রক হওয়ার জন্যে তোমার প্রথম কাজ হইতেছে প্রশ্ন বিশ্লেষণ করা। এভাবে প্রশ্ন বিশ্লেষণ করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় প্রশ্ন বিশ্লেষণ করে শেষে এক নজরে তুমি পয়েন্ট আউট করবা যে কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। আমি এখানে একটা এক্সাম্পল দেখিয়েছি কোন কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে। ঢাবির প্রশ্ন, বিউপির প্রশ্ন, রাবির প্রশ্ন, এবছরের, আগের বছরের। এভাবে তুমি প্রশ্ন বিশ্লেষণ করবা, করে কোন টপিক থেকে কয়টা প্রশ্ন হয়েছে এরকম করে খাতায় লিখবা। লিখে তুমি বুঝতে পারবা যে আসলে কোন টপিকটা ইম্পর্টেন্ট, কোন টপিকটা ইম্পর্টেন্ট না। আরও ক্লিয়ার হবে কখন। এইভাবে, এইটা আমরা গত বছরের একটা স্যাম্পল এখানে দেখেছি। এইভাবে তুমি বিগত 3 থেকে 5 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের বা সি ইউনিটের বা বিউপির অথবা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অথবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অথবা রাজশাহী বিশ্ববিদ্যালয় বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটা ইউনিটের বিগত বছরের প্রশ্ন এরকম টপিক লিখে 3 থেকে 5 বছর, ধরে নাও 3 বছর, 3 বছরের বিগত বছরের প্রশ্ন ঠিক এভাবে লিখবা। লিখে তুমি বুঝতে পারবা যে কোন কোন টপিক থেকে আসলে সচরাচর প্রশ্ন হয় না, কোন কোন টপিক থেকে প্রত্যেকবারই প্রশ্ন হচ্ছে। এইভাবে তুমি লিখবা। লেখার পরে তুমি নিজেই সাজেশন দাঁড় করাইতে পারবা। এরপরে তুমি একটা সাজেশন লিখবা। সাজেশন হিসেবে দেখবা যে সকল বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ঘাটলে তুমি বুঝতে পারবা যে টপিক আসলে একই রকম। দুই একটা প্রশ্ন দুই একটা বিশ্ববিদ্যালয়ে একটু এলোমেলো হয়, এছাড়া বেশিরভাগ জায়গায় প্রশ্ন হয়েছে কমন কিছু বিষয় থেকে। বাংলা প্রথম পত্র থেকে হয়, দ্বিতীয় পত্র থেকে হয়। এইভাবে তুমি নোট আউট করবা এমসিকিউ টপিকগুলো, যে যে টপিকগুলো থেকে বেশি প্রশ্ন হয়েছে লিপিবদ্ধ করবা। রাবির জন্যে, জাহাঙ্গীরনগরের জন্যে, বিউপির জন্য আলাদা করে লিখবা। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য লিখিত আছে, সেই লিখিত কোন টপিক থেকে, কোন টপিকগুলো থেকে প্রশ্ন হয়েছে ঠিক এইভাবে তুমি নোট আউট করবা। লেখার পরে তুমি বুঝতে পারবা যে আল্লাহ আমি তো জানি, বুঝে গেছি যে এইগুলোই আমার পড়তে হবে, এইগুলো থেকে দেখতে প্রশ্ন হয় না। আমি প্রত্যয় নিয়ে খুবই টেনশন করি, কিন্তু দেখা যাইতেছে প্রত্যয় থেকে তো প্রশ্ন আসলে সচরাচর হইতেছে না। তাহলে আমি এই টেনশন কেন করছি? এই টেনশন তোমার দূর হবে প্রশ্ন বিশ্লেষণে। এইভাবে পয়েন্ট আউট করার পরে এখন তোমার দ্বিতীয় কাজ হইতেছে এবার তুমি সিলেবাস বুঝতে পারবা। সিলেবাস বুঝতে পারবা তার মানে কোন এরিয়ার মধ্যে থেকে তোমার প্রশ্ন হচ্ছে, কোন বইয়ের কোন জায়গা থেকে প্রশ্ন হচ্ছে। ব্যাকরণের প্রশ্নগুলো যে উদাহরণ, এই উদাহরণগুলো আসলে আসতেছে কোত্থেকে তুমি এখন বুঝতে পারবা তোমার যদি বই পড়া থাকে। এইভাবে তোমার প্রশ্ন বিশ্লেষণ করার পরে দ্বিতীয় কাজ হইতেছে সিলেবাস। সিলেবাস ঠিক করে ফেলে। এখন সিলেবাস তো তুমি জানো, প্রশ্ন আসে মূলত কি আসে, ইন্টারমিডিয়েটের যে বাংলা প্রথম পত্র আছে সেখান থেকে, ইন্টারমিডিয়েটের যে বাংলা দ্বিতীয় পত্র আছে এমসিকিউ বা লিখিত সেখান থেকে প্রশ্ন আসে। কিছু প্রশ্ন আসে 9-10-এর ব্যাকরণ বই থেকে, কিছু প্রশ্ন আসে মুখস্থ ব্যাকরণ, যেটাকে আমরা বিরোচন বলি। তুমি এইভাবে প্রশ্ন বিশ্লেষণ করার পরে সিলেবাস বের করতে পারবা। আমরা এখন একটু দেখার চেষ্টা করি, তাহলে যখন আমরা সিলেবাস নির্ধারণ করতে পারবো, আমি কি কি পড়তে হবে, কি কি প্রশ্ন হচ্ছে আমি যখন বুঝতে পারবো, তখন আমরা ঠিক করতে পারবো কি কি পড়তে হবে, কি কি পড়তে হবে। তোমরা প্রশ্ন বিশ্লেষণ করার পরে দেখবা এই যে আমরা বলি যে এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, এই টপিকটা খুব ইম্পর্টেন্ট, এটা তুমি বাদ দিতে পারো ব্রেন অনুযায়ী বলি। যার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যার 15-তে 15 দরকার, তার কিছু টপিক বলি যে এটা বাদ দেওয়ার দরকার নেই। কিন্তু যাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 12-13 দরকার, মানে পজিশন 1 থেকে 20-এর মধ্যে দরকার, কিন্তু ফার্স্ট হওয়ার দরকার নেই,
কিন্তু তাকে আমরা বলি যে তুমি এই টপিকটা বাদ দিতে পারো বা এটা করতে পারো। এটা আমরা কেন বলি? আমরা প্রশ্ন বিশ্লেষণ করে বিগত বছরে এই এক্সপিরিয়েন্সটা হয়। এটা তোমাদেরও সম্ভব, তোমরা যদি ঠিকমতো প্রশ্ন বিশ্লেষণ করো। তারপরে তোমরা বুঝতে পারবা যে আমাকে কি কি পড়তে হবে। তুমি প্রথমে প্রশ্ন বিশ্লেষণ করলা, করে তুমি নির্ধারণ করলা তুমি কি কি ছাড়তে হবে, কি কি ছাড়তে হবে, মানে কোন কোন টপিক তোমার পড়া লাগবে না, তুমি কিন্তু বুঝে গেছো। এখন তোমার কাজ হইতেছে কি কি পড়তে হবে। কি কি পড়তে হবে এটা আমরা জানি, খুব সহজ কথা। আমরা জানি যে বাংলা প্রথম পত্র থেকে প্রশ্ন হয়, গদ্য, পদ্য, নাটক এবং উপন্যাস সবগুলোই কিন্তু পড়তে হবে। এইচএসসির গদ্য, পদ্য, নাটক, উপন্যাস সবগুলোই পড়তে হবে। এরপর বাংলা দ্বিতীয় পত্র থেকে ব্যাকরণ। আমরা ব্যাকরণের দুই জায়গা থেকে প্রশ্ন আসতে দেখব। এক হচ্ছে নবম দশম শ্রেণীর ব্যাকরণ, নবম দশম শ্রেণীর ব্যাকরণ গ্রন্থ। আর একটা হইতেছে আমাদের ইন্টারমিডিয়েটের এইচএসসির যে ব্যাকরণ, সেখান থেকে প্রশ্ন হয়। আমরা আরেকটা বিষয় দেখি, সেটা হচ্ছে বিরোচন অংশ। বিরোচনকে আমরা বলি মুখস্থ ব্যাকরণ। মুখস্থ ব্যাকরণের মধ্যে কি কি আছে? বাগধারা আছে, প্রবাদ প্রবচন আছে, অনুবাদ আছে, সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিভাষিক শব্দ। এখন আমি এই যে বললাম সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে পারিভাষিক শব্দ, আমি এটা কেন বলতে পারছি, আমি এটা কেন বললাম? এর কারণ হচ্ছে মুখস্থ ব্যাকরণের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পারিভাষিক শব্দ। এটা এইচএসসি তোমাদের সিলেবাসে আছে। তোমরা যে বোর্ড পরীক্ষা দিয়েছো সেখানে পারিভাষিক শব্দ ছিল। এই কারণে পারিভাষিক শব্দ তোমাদের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। পারিভাষিক শব্দ প্রশ্ন দেখবে আসে প্রায়। তার মানে আমাকে কি কি পড়তে হবে? বাংলা প্রথম পত্র পড়তে হবে, বোর্ড বইটা, গদ্য, পদ্য, নাটক, উপন্যাস, বোর্ড বইটা ভালো করে শোনো। তারপরে বাংলা দ্বিতীয় পত্র ব্যাকরণ পড়তে হবে, নবম দশম শ্রেণীর ব্যাকরণ আর তোমার ইন্টারমিডিয়েটের যে ব্যাকরণ সেখান থেকে। এরপরে বিরোচন অংশ, তোমাকে মুখস্থ ব্যাকরণ। এই মুখস্থ ব্যাকরণ হচ্ছে কোত্থেকে পড়তে হবে সেটা একটু আমরা দেখি। তাহলে কি কি পড়তে হবে আমরা এখন জানলাম। আমরা এখন জানবো কোন কোন বই পড়তে হবে। আমরা কি কি পড়তে হবে এটা তো বুঝলাম, প্রথম পত্র, দ্বিতীয় পত্র, মুখস্থ ব্যাকরণ। কোন বই থেকে পড়বো? খুবই খুবই কমন প্রশ্ন, তোমরা প্রায়ই এই কোশ্চেনটা করো। তোমরা বারবার ক্লাসে বলে দেওয়ার পরেও এটা করো। অনেক বই কিনে ফেলো, অনেক কিছু কিনে ফেলো। তোমাদের যখন মোটিভেটেড হও, তোমরা যখন যে কিছু একটা করেই ছাড়তে হবে, তোমাদের তখন কাজ হয় বাজারে সব বই মনে হয় গুলে ফেললেই মনে হয় আমার হবে। দেখো, অনেক কিছু পড়তে হবে না। কি কি বই পড়তে হবে একটু দেখো। বাংলা প্রথম পত্রের জন্য এইচএসসি বোর্ড বই খুবই গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রত্যেকটি লাইন, হ্যাঁ, প্রতিটি লাইন এবং শব্দ তোমার জানা থাকতে হবে। বাংলা প্রথম পত্র তোমাদের সিলেবাসে যা আছে, নাটক, উপন্যাস সহ প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা শব্দ তোমার জানা থাকা লাগবে। খুব ভালো করে পড়তে হবে। কোনো বিষয় বা শব্দ বললেই যেন তুমি বুঝতে পারো যে এই শব্দটা এই কবিতার মধ্যে আছে, এই কথাটা, এই বাক্যটা এই গদ্যের মধ্যে আছে, এই প্রবন্ধের এই জায়গায় এই সম্পর্কে বলা হয়েছে, এমনভাবে পড়তে হবে। আমি নর্মাল স্টুডেন্টদেরকে বলি তোমার টার্গেট থাকবে 40 বার প্রথম পত্র অ্যাডমিশন টাইমে পড়ে শেষ করা, এমনভাবে পড়তে হবে। এরপর বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার কাজ হচ্ছে, বাংলা দ্বিতীয় পত্রের জন্য তোমার কাজ হচ্ছে এইচএসসি তোমরা যে বই পড়েছো, যে ব্যাকরণ বইগুলো আছে, ব্যাকরণের যে টপিকগুলো আছে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ কারণ এমসিকিউ প্লাস রিটেন, এমসিকিউ প্লাস রিটেন দুই জায়গায় এই দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হয়, দ্বিতীয় পত্র থেকে প্রশ্ন হবে। ইন্টারমিডিয়েটের যে ব্যাকরণ তোমরা 30 মার্কের আনসার দিয়েছো, ওই জায়গা থেকে ব্যাকরণ রিটেনে প্রশ্ন আসতে দেখা যায়। তাহলে গেল বাংলা দ্বিতীয় পত্র। এরপরে বিরোচন, বিরোচনের জন্য কি পড়তে হবে? বিরোচনের জন্য মুখস্থ ব্যাকরণ, বিগত বছরের প্রশ্ন সলভ করতে হবে। কিসের বিগত বছরের প্রশ্ন? মনে রাখবা, ভর্তি পরীক্ষার প্রশ্ন আর চাকরির পরীক্ষায় আসা প্রশ্ন। আমি অন্যান্য ব্যাকরণ বা বাংলা প্রথম পত্র চাকরির পরীক্ষায় কি আসে এটা কিন্তু দেখতে বলছি না। আমি বিরোচন অংশ মানে মুখস্থ ব্যাকরণ যেগুলো, সেগুলো তোমার বিগত বছরের ভর্তি পরীক্ষার প্রশ্ন, সকল বিশ্ববিদ্যালয়ের বিগত বছরের প্রশ্ন যতদূর পড়া যায়। আর গত কয়েক এক বছর বা 2 বছরে বিভিন্ন চাকরির পরীক্ষায় মুখস্থ ব্যাকরণ এই বিরোচন অংশ থেকে যে প্রশ্ন হয়েছে সেগুলো একটু প্র্যাকটিস করতে হবে। তাইলে আমার কোন বই লাগবে এখন এটা নিয়ে তো টেনশন নেই। বাংলা প্রথম পত্র বোর্ড বই, 9-10 এর ব্যাকরণ বোর্ড বই, আর ইন্টারমিডিয়েটের যে ব্যাকরণ বই, আর হচ্ছে তোমার কাজ হচ্ছে মুখস্থ ব্যাকরণের জন্য এই বিগত বছরের প্রশ্ন সলভ করা। এখন এইটুকু পড়ার জন্য তোমার যা লাগবে সেটুকু কিংবা সেটুকুই থাকলেই হবে তোমার কাছে। আমরা এখন দেখব যে ভর্তি পরীক্ষায় বাংলায় খুবই ভালো করার একটা নিনজা টেকনিক আছে।
খুব শর্টকাট একটা টেকনিক আছে। সেই টেকনিকটা কি, আমি প্রত্যেকবারই স্টুডেন্টদের প্রথম দিকের ক্লাসে এটা বলে দিই যে তোমার প্রথম কাজ কিন্তু মনে থাকতে হবে, রাখতে হবে কি কি পড়তে হবে, এই লিস্ট করার আগে কি কি ছাড়তে হবে। তার মানে কি কি তুমি পড়বা না, প্রশ্ন বিশ্লেষণ করে তুমি ওটা বের করতে পারলা। এবার নিনজা টেকনিক কি? নিনজা টেকনিক হচ্ছে বেশি বেশি প্রশ্ন সমাধান। যত বেশি প্রশ্ন সমাধান করবা, ভর্তি পরীক্ষার বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার প্রশ্ন, আমরা আমাদের স্টুডেন্টদের, আমরা যখন অ্যাডমিশনের ক্লাস নেই স্টুডেন্টদের শুরুতে একটা বই দেই ডাইজেস্ট, যেখানে অনেক প্রশ্ন থাকে প্র্যাকটিস করার জন্য, বিগত বছরের প্রশ্ন এবং এক্সট্রা আমরা প্রশ্ন বানিয়ে দিই। যত বেশি প্রশ্ন তুমি সমাধান করবা তত তোমার প্রস্তুতি ভালো হবে। এবং এক্স্যাক্ট কিছু না পড়লেও শুধু ওই প্রশ্ন সমাধান, বিগত বছরের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যত প্রশ্ন আছে এই প্রশ্ন সমাধান করলে নিশ্চিত তুমি শুধু চান্স পাওয়া না, ভালো করতে পারবা। তার অ্যাডমিশনে ভালো করার বাংলায় নিনজা টেকনিক হচ্ছে বেশি বেশি প্রশ্ন সমাধান। প্রশ্ন সমাধান বুঝতে পেরেছো তো? শুরুতে দেখিয়েছে কিন্তু প্রশ্ন বিশ্লেষণের সময় কিভাবে প্রশ্ন সমাধান করতে হয়। একটা প্রশ্নের উত্তর ওইটা কেন হইল, বাকি তিনটা কেন হইল না, এটা বের করতে হবে। এরপরে আর একটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আগে প্রশ্ন পরে টপিক। আগে প্রশ্ন পরে টপিক বিষয়টা কি? আমরা নর্মালি করি কি? আমরা নর্মালি করি হচ্ছে, ধরো কোনো একটা প্রশ্ন, ধরো আমি সন্ধির আলোচনা, সন্ধির প্রিপারেশন নেওয়া শুরু করতে যাচ্ছি, তার আমার প্রথমে কি করি, আমরা সন্ধির অনেকগুলো নিয়ম পড়ি, নিয়ম পড়ে মুখস্থ করতে করতে গিয়ে এরপরে সন্ধির বিগত বছরের প্রশ্ন সমাধান করি। না না, তোমার জন্য শর্টকাট টেকনিক এবং নিনজা টেকনিক খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তুমি আগে প্রশ্ন পড়বা। সন্ধির প্রিপারেশন নিতে চাও, আগে প্রশ্ন পড়ো, এরপর টপিক পড়ো। তুমি সমাসের প্রিপারেশন নিতে চাও, আগে প্রশ্ন পড়ো, এরপর টপিক পড়ো। যে প্রশ্নগুলো তুমি পড়ছো, তুমি টপিকে যদি যাও তখন তুমি বুঝতে পারবা যে আমার এইখানে বহুব্রীহি সমাসের মধ্যে কোন জায়গা থেকে প্রশ্ন হয়। তুমি প্রশ্ন যদি আগে না পড়ো তাহলে তো তুমি বুঝতে পারবা না। এই জন্য প্রশ্ন বিশ্লেষণ করা জরুরি। এরপরে যে কোনো টপিক যখন আমরা পড়বো ওইটার প্রশ্নগুলো আগে পড়বো, পারি বা না পারি আগে প্রশ্নগুলো পড়বো, এরপর টপিক পড়বো। তখন আমি গুরুত্বপূর্ণ জায়গা বুঝতে পারবো, গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে কি, অবশ্যই লিখতে হবে কোনটা, এটা আমি বুঝতে পারবো। তাহলে তিনটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিনজা টেকনিক। সেটা হচ্ছে কি, বেশি বেশি প্রশ্ন সমাধান করা বিগত বছরের, যেটা আমরা আমাদের ক্লাসে প্র্যাকটিস বুক হিসেবে ডাইজেস্ট দিই আমাদের স্টুডেন্টদের প্র্যাকটিসের জন্য। এভাবে তুমি কালেক্ট করে বেশি বেশি প্রশ্ন সমাধান করবা। এরপরে হচ্ছে আগে প্রশ্ন পড়া কোনো টপিকের, এরপরে ওই টপিকে যাওয়া। আগে টপিক পড়ে মুখস্থ করে প্রশ্নে যাওয়া না। এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় বাংলা ভালো করার নিনজা টেকনিক। আমরা তোমাদেরকে বাংলা প্রস্তুতি কিভাবে শুরু করতে হয়, কিভাবে ভালো করতে হয় সেটা দেখানোর চেষ্টা করেছি। তোমরা জানো যে আমরা আমাদের তোমাদের এই আয়োজনে স্কুল অফ এক্সিলেন্স বরাবরই সফলতার সাথে খুব ভালো ভালো রেজাল্ট, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো করে এরকম রেজাল্ট আমাদের প্রত্যেকবারই থাকে। আমাদের একটা কোর্স আছে বি ইউনিট, আমরা একটা কোর্সে মানবিকের জন্য সকল বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি একটা কোর্সের আউটলাইনের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে আমাদের টিচার প্যানেল। তাহলে এরকম বাংলার বিশেষ আরও ক্লাসে প্রত্যেক দিন দেখা হবে ইনশাল্লাহ। তোমাদের সাথে নেক্সট ক্লাসে আবার দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।